তারেক রহমান সাহেবের পাশে সালাউদ্দিন আহমেদ, ডাক্তার শফিকুর রহমানের পাশে শিশির মনির সাহেব আজকে একটা সুন্দর কথা বলছে। এই কথার জবাব বিএনপি দিতে পারবে কিনা আমার সন্দেহ। আর এই কথাটা শোনার পর আমার মনে হয়েছে এই ষড়যন্ত্র কারা করতেছে, কারা এই ভয়ঙ্কর খেলা খেলতেছে। হ্যাঁ ভাই, ভোট দিলাম আমরা, আমাদের সরকার এখন কার ইশারায় চলতেছে, কার ইশারায় নাচতেছে, কেন এই ধরনের কথা বলতেছে। সালাউদ্দিন আহমেদ সাহেব তো নিজেই গুম হয়েছিলেন, অথচ আজকে এই সংসদে বলা হইল এই গুম খুন যে অধ্যাদেশ ছিল ওইটা বাতিল করা হবে। বিশাল একটা গর্তের ভিতরে পড়ে গেছে বিএনপি সরকার। এখান থেকে তাকে টেনে তুলতে চেয়েছিল জামাত এবং এনসিপি, কিন্তু মনে হচ্ছে সরকারের এখান থেকে ওঠার ইচ্ছা নিজেরই নাই। এবং এই যে তারা পড়ে গেছে, এই পড়ে যাওয়াটাও কিন্তু অনেকটা বলা চলে ইচ্ছা করেই পড়ে গেছে, এবং কাউকে স্পেস দিতে গিয়ে বা কাউকে ফেলতে গিয়ে তারা পড়ে গেছে। জামাত শিবির আলেম ওলামাদের বিরাট বিজয়। হ্যাঁ, ভারতের দালাল সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সিদ্ধান্তকে উপেক্ষা করে বিএনপি সরকার লাইনে আসতে বাধ্য হয়েছে, আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে। আমরা কি তারেক রহমানের পথে চালিত বাংলাদেশে আছি, না তারেক রহমান চলছে এক পথে এবং অন্য কেউ তারেক রহমানকে চালাচ্ছে বা দেশকে চালাচ্ছে? যেমনটি ধরুন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। দর্শক শ্রোতা, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই যেই সকল ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলে আপনারা কেবলমাত্র বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য জানতে পারবেন। কথা কেন, তাহলে সরাসরি চলে যাব মূল নিউজে, সরাসরি চলে যাব বিশ্লেষকদের ভিডিওতে। প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম তাজা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। বাহির থেকে উনি যেসব প্রশ্ন এই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে, ওই সংসদে যাওয়ার চেয়েও তো বড় এফেক্ট করছে। হ্যাঁ, ওই সংসদে বললে কি হইতো জানি না, তবে আমাদের এই সংসদে, এই সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা সংসদ। এখানে যে বলতেছে, এখানে খুব দ্রুত বেগে ছড়াইয়া যাচ্ছে। ওনার প্রশ্নের উত্তর কে দিবে জানি না, কেউ দেওয়ার কি আছে? আসলে সবচেয়ে ভালো হইতো কি জানেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব আর শিশির মনির সাহেব যদি ডিবেট করতো কোনো চ্যানেলে বৈশা, একদম দিন তারিখ ঠিক কইরা পুরা জাতি দেখতো ভাই। হ্যাঁ, পুরা জাতি দেখতো। কেন বললাম, উনিও কিন্তু মারাত্মক আইন বুঝে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব আমার তো মনে হয় শিলংয়ে থাকাকালীন উনি এই সংবিধান গিলা খায়া ফেলাইছে, একদম মুখস্থ ভাই। শুধু সংবিধান না, সংসদের ভিতরে কিভাবে কথা বলতে হবে কিছু নিয়ম কানুন আছে ভাই। সংসদের ভিতরে আর বাইরের কথা এক না, ওইখানকার ভাষা অন্যরকম। যেমন ধরেন, আপনাকে যদি আমি বলি আপনি মিথ্যা কথা বলছেন, এটা আপনি মাইন্ড করবেন, এটা বলা যাবে না, আপনাকে মিথ্যাবাদী বলা যাবে না। হ্যাঁ, আমি কি বলতে পারি, আপনি অসত্য কথা বলেছেন, তাহলে কিন্তু ওই সংসদে এটা অ্যালাউ। চিন্তা করেন, এখন আপনি অসত্য কথা বলেছেন আর আপনি মিথ্যা কথা বলেছেন, এই দুইটার মধ্যে কি তফাৎ জানি না, কিন্তু এই সংসদের ভিতরে বললে আপনি অসত্য কথা বলেছেন এটা বলতে হবে। যার জন্য বললাম সংবিধানটা ওনার মুখস্থ। তবে আমি মনে করি তারেক রহমান সাহেব ভাগ্যবান ভাই, ওনার মতো একজন বিজ্ঞ লোক পাইছে। এতটা সংবিধান বুঝে এই বিএনপির মধ্যে আর যারা আছে, আমার সন্দেহ এতটা সংবিধান বুঝে কিনা। হ্যাঁ, আরো একজন আছে, ওই যে আন্দালিব পার্থ, উনিও বুঝে। আরো আছে কিন্তু ভাই, আমাদের নূর সাহেব, ভিপি নূর সাহেব, উনি বুঝে। জুনাইদ সাকি বুঝে, ওনারাও বুঝে। সার্জিস এদেরকে সুন্দর একটা কথা বলছে। কি বলছে জানেন? এরা হইলো ছোট ছোট মেনন, ছোট ছোট ইনু। ইনু আর মেননের কথা মনে আছে? আওয়ামী লীগের পিছে ঘুরতো যে, ঠিক ওই কথাটা বলছে। এরা হচ্ছে ছোট ছোট ইনু, ছোট ছোট মেনন। আন্দালিব পার্থ, জুনাইদ সাকি এবং ভিপি নূর ছোট ছোট ইনু, ছোট ছোট মেনন। ভাই ইয়াং পোলাপান কথা জানে ভাই, কথা জানে, জ্ঞান রাখে ভাই, জ্ঞান রাখে, যুক্তি ছাড়া কথা বলে না। যাই হোক, আমাদেরও ভাগ্য ভালো যে আমরা একজন শিশির মনির সাহেবকে পাইছি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্যারেরও ভাগ্য ভালো, উনিও একজন শিশির মনি পাইছে। হ্যাঁ, উনি একজন শিশির মনি পাইছে। তারেক রহমান সাহেবের পাশে সালাউদ্দিন আহমেদ, ডাক্তার শফিকুর রহমানের পাশে শিশির মনির সাহেব আজকে একটা সুন্দর কথা বলছে। এই কথার জবাব বিএনপি দিতে পারবে কিনা আমার সন্দেহ। আর এই কথাটা শোনার পর আমার মনে হয়েছে এই ষড়যন্ত্র কারা করতেছে, কারা এই ভয়ঙ্কর খেলা খেলতেছে। হ্যাঁ ভাই, ভোট দিলাম আমরা, আমাদের সরকার এখন কার ইশারায় চলতেছে, কার ইশারায় নাচতেছে, কেন এই ধরনের কথা বলতেছে। সালাউদ্দিন আহমেদ সাহেব তো নিজেই গুম হয়েছিলেন, অথচ আজকে এই সংসদে বলা হইল এই গুম খুন যে অধ্যাদেশ ছিল ওইটা বাতিল করা হবে। হ্যাঁ, শিশির মনির সাহেব এর প্রশ্নটা করছে যে আপনারা যে এই গুম খুন এই অধ্যাদেশ বাতিল করতে চাইতেছেন, আবার ওইটার পাশে ব্যাখ্যা দেওয়া আছে কি কারণে বাতিল করবে, সে কারণটা দেখাইছে। এর সাথে আইন শৃঙ্খলা জড়িত থাকতে পারে, যার কারণে এটা বাতিল করতে চায়, মানে আইন শৃঙ্খলার কেউ জড়িত থাকতে পারে, এরকম একটা কথা তুলে ধরছে। কেন আপনারা গুম খুনের ওই আদেশ অধ্যাদেশ যাই কিছু বলেন না কেন, এর বিচার আচার আর করতে চাচ্ছেন না, এরকম কিছুই তো বুঝাইতে চাইছেন। গুম খুনের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে গেলে
আপনাদের কি ক্ষতি বা জনগণের কোনো ক্ষতি হবে না? জনগণের তো কোনো ক্ষতি হবে না, জনগণ তো খুশি হবে। কিন্তু আপনারা কেন খুশি হইতে পারতেছেন না? এতে কি বোঝা যায় না শেখ হাসিনা ভালো না, মানে আপা ভালো না? আপা সব কিছুই ভালো। আপা তো ওই কালচারের ভিতর দিয়েই স্বৈরা শাসক হয়েছিল। এটা কি আপনারা বুঝতে পারতেছেন না? নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনারা এইসব কি যুক্তি দেখাচ্ছেন বুঝি না ভাই, মাথায় ঢুকে না। যে অন্যায় করবে, অপরাধ করবে, সে পুলিশের হোক, র্যাবের হোক, আর্মির হোক, তার তো বিচার হইতে হবে। এগুলো তো বিচার করতে হবে। ওই বিচারে কেন আপত্তি থাকবে? শিশির মনির সাহেবের এই প্রশ্নের উত্তর কে দিবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ভাই আমি দিশাহারা হয়ে গেছি। আমার কাছে মনে হইতাছে পিছন থেকে কে দেশ চালায়? ভোট দেয় আমরা, সরকার গঠন করি আমরা, কিন্তু পিছন থেকে কারা দেশ চালাইতেছে? যেমন দেখেন এই যে বিচারপতি, প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে, এই প্রধান বিচারপতি নিয়োগের সময় বা বিচারপতিদের নিয়োগের সময় একটা কমিশন গঠন করা হবে। সে কমিশন সিদ্ধান্ত নিবে কে হবে প্রধান বিচারপতি, কে হবে বিচারপতি, কে কোথায় থাকবে। আইনের টোটাল ব্যাপারটা ওই কমিশন ঠিক করবে। কিন্তু ওইটাও আপনারা চাচ্ছেন না। এখন প্রধানমন্ত্রী নিজেই বিচারপতি ঠিক করবে, মানে কে বিচারপতি হবে, আমি প্রধানমন্ত্রী আমি নিয়োগ দিব। তাহলে কি দাঁড়াইলো? ওই বিচারপতি আমার মনে করেন আমার ভাগনা ভাতিজা বা আমার দলের কেউ অপরাধ করছে, মারাত্মক অপরাধ, ওই বিচারপতি কি বিচার করতে পারবে? কারণ আমি তো নিয়োগ দিছি, সে তো আমার কথাই ভাববে। ওইটাই সংস্কার ওইটা বাতিল করতে চাইছিল, ওইটাই দিয়ে দিতে চাইছিল। একটা কমিশন গঠন করবে, ওই কমিশন বিচার বিভাগ চালাবে। একটা কমিশন গঠন করবে, ওই কমিশনই ঠিক করবে কে বিচারপতি হবে, কে প্রধান বিচারপতি হবে। এখানে কারো হস্তক্ষেপ থাকবে না, মানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। তার মানে কি বিচার বিভাগকে মুক্ত করতে চাইছে। ঠিক তেমনি ভাবে ভাই এই সংসদকেও মুক্ত করতে চাইছিল। এখানেও কিন্তু এই সংসদও কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছিল। তারাই ঠিক করবে কে ডেপুটি স্পিকার হবে, কে দলের নেতা হবে, কে কোথায় বসবে, কিভাবে এই সংসদ চলবে, সমস্ত কিছু তারা সিদ্ধান্ত নিবে। তারা ইচ্ছা করলে বিরোধী দল থেকেও ওই ডেপুটি স্পিকার দিতে পারে, ওইটা তাদের ইচ্ছার উপরে নির্ভর করে। তার মানে কি সংসদ ভবনকে দলীয়করণ থেকে বাইর করতে চাইছিল। সেটা কি হইলো? সেটাও তো হয় নাই। কোনো কিছুই তো মাইনা নিতেছেন না। আর যেগুলো মাইনা নিতে চাইতেছেন সেগুলো নিয়েও কোনো ক্লিয়ার কাট কথা বলেন না। দেখেন এই সংসদে কত মায়ের বুক খালি হওয়ার পর এই সংসদ ভবনে গেছে ওরা, কত মায়ের বুক খালি হওয়ার পর এই সংসদে গেছে তারা। খেয়াল করেন ওই সংসদে গত 4-5 দিনে মাত্র 2 ঘন্টা সময় দিছে জুলাইকে নিয়ে কথা বলার জন্য, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলার জন্য, জুলাই সনদপত্র নিয়ে কথা বলার জন্য 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে বিরোধী দল 1 ঘন্টা, সরকারি দল 1 ঘন্টা। কিন্তু সরকারি দলের 1 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইমই কথা বলছে সালাউদ্দিন আহমেদ সাহেব। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথাও বলে নাই। জুলাই নিয়ে কোনো কথা উনি বলে নাই। অথচ উনি কিন্তু আবু সাইদের কবর জিয়ারত কইরা ওইখানেই দাঁড়ায় স্লোগান দিছিল, ওইখানেই দাঁড়ায় দাবি করছিল হ্যাঁ ভোটের জন্য। সবাইকে বলছিল হ্যাঁ ভোট দিতে, গণভোটকে জয়যুক্ত কইরা নতুন বাংলাদেশ গড়ার কথা উনি বলছিলেন। কিন্তু সেটা কি হইলো না। আপনারা 51% ভোট পায়া ক্ষমতায় চলে গেলেন, পাওয়ারে চলে গেলেন। আর এখানে যে আমরা 68 ভাগ ভোট পাইছি, 68 ভাগ, আপনারা 51 ভাগ, আমরা 68 ভাগ। 68 ভাগের কোনো খবর নাই। 51 ভাগ নিয়ে যেভাবে প্রতাপ দেখাইতেছেন, যেভাবে রাজত্ব করতে চাইতেছেন, সেটা কি ঠিক? জনগণের মনে আঘাত দিয়া কি রাজত্ব করবেন? 1,500 মা বোন তাদের সন্তান হারাইছে, বাবারা তার সন্তান হারাইছে। তাদের অভিশাপের চাপ নিতে পারবেন? সইতে পারবেন না? সইতে পারবেন না। জনগণের বিরুদ্ধে চলে যায় না। দেখেন বিরোধী দল এখন আন্দোলনে যেতে চাচ্ছে। ওনারা চাইছিল ভাই, ওনারা চাইছিল এই সংসদেই মিটমাট করতে, কিন্তু 30 দিন তো পার হয়ে গেছে, নিয়মের বাইরে চলে গেছে। এখন বিরোধী দল বুঝা ফেলাইছে, এনসিপি বুঝছে, জামাত ইসলাম বুঝছে, ছাত্র শিবির বুঝছে, এবং জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল প্রতিটা মানুষই বুঝা ফেলাইছে তারা এটা মেনে নিবে না, এটা স্বীকৃতি দিবে না। মানুষ বুঝা নিছে যে ওনাদের হাতে কোনো ক্ষমতা নাই। কেউ একজন পিছনে আছে যেটা সুতা বান্ধা, ওই যে আগে পুতুল খেলা দেখাইতো না মেলার মধ্যে দেখছেন না, ওই যে সুতা বান্ধা পুতুল খেলা দেখাইতো, এই উপর থেকে কেউ যেন সুতা বান্ধা না চাইতেছে এরকম মনে হইতাছে। কারণ জনগণের রায় কেন মাইনা নিবে না? একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, যারা গণতন্ত্র বইলা মুখে রক্ত নিয়ে আসতো, ফেনা তুলা ফেলাইতো, তারা কেন আজকে ঘুরে গেল? দেখেন ভাই ব্রাদার, এই যে ছোট ছোট ইনুর কথা বললাম, ছোট ছোট মেননের কথা বললাম, প্রত্যেকের ভিডিও আছে। তারা চিৎকার কইরা করে বলতেছে এই সংবিধান মানি না, এই সংবিধান স্বৈরা শাসক জন্ম দেয়, এই সংবিধান ছুঁড়া ফেলতে চাই, বুড়িগঙ্গায় কেউ তো আগুন দিয়া পোড়ায় ফেলতে চায়। প্রত্যেকের ভিডিও আছে, এই যে আন্দালি পার্থের ভিডিও আছে। সবচেয়ে বড় কথা কি জানেন? বিএনপির সবচেয়ে বড় নেতা মির্জা ফখরুল সাহেব বলছে এই সংবিধান মানি না, এটা অবৈধ সংবিধান, অবৈধ। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে 1/3 তারা করেছে একজন ব্যক্তির জন্য, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, তারা করছেন, এবং এটা কোনোদিনই নাকি পরিবর্তন করা যাবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো ব্যক্তির জন্য নয়। সেই মানুষের সংবিধান তারা নষ্ট করে ফেলেছে। এখন আপনারাই বলেন অবৈধ মা বাবা যাদের বিয়েই হয় নাই তাদের সন্তান কিভাবে বৈধ হয়? এখন এই বর্তমান যে সরকার যে সংবিধানের মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিভাবে বৈধ হয়? তারাই তো চিৎকার করে বলছে এটা অবৈধ। এর ভিতর দিয়ে গেলে নাকি স্বৈরা শাসকের জন্ম হয়, শেখ হাসিনার জন্ম হয়। এখন কি তাহলে আমরা বলতে পারি না
আপনারা স্বৈরা শাসক হইতে চান, এই সংবিধানের মধ্যে দিয়া স্বৈরা শাসক হইতে চান, তাই না? না, তা হইতে পারবেন না। নিশ্চয়ই আপনারা শেখ হাসিনার চেয়েও বেশি ক্ষমতা রাখেন না। আপনাদের এক নেতা আজকে বইলাই তো ভালাইছে, কোনো অবদান নাই আওয়ামী লীগের শেখ হাসিনার এই স্বাধীনতার সঙ্গে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাই নাই, আওয়ামী লীগ স্বাধীনতার সাথে কোনো সম্পর্কই নাই, টোটাল সম্পর্ক কার? বিএনপির। এরকম দাবি করছে। আমরা তো জানি এরকম দাবি করবেন, কারণ এই সংবিধান সংস্কারে না যায় একটু যে রদ বদল করতে চান আপনারা, সেটা কি করতে চান? এই জায়গাটাই বদলাইতে চান। শেখ মুজিবুর বাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা লিখতে চান, মানে টোটাল ৭১টা আপনারা দখল করতে চান। এর মধ্যে যদি আবার ২৪ ঢুকায় তাইলে তো হইল না। ২৪ মুছা দিতে হবে, ৭১কে বাঁচায় রাখতে হবে। ৭১-এর চেতনাই আমাদের দেশকে আরো সামনে আগে নিয়ে যাবে। ৭১-এর চেতনাই তো আমাদেরকে সামনে আগে নিয়ে যাবে। কেমন এক হতভাগা জাতি ৫৫ বছর যাবত ওই একই জায়গায় খালি সাইনবোর্ড বদলায়, নাম বদলায়। আমি বলি আমি মালিক, আবার উনি বলে উনি মালিক। কে যে মালিক ৫৫ বছরও ঠিক করতে পারলাম না। নিজের দলের ভিতরে সবচেয়ে বেশি রাজাকার রাইখা, হ্যাঁ ভাই, এই বিএনপিতে খুঁজলে রাজাকার পাবেন অনেক আছে, এবং আওয়ামী লীগের ভিতরে অনেক রাজাকার আছে, ছিল ভাই, এখনো আছে। আর জামাতে ইসলামের মধ্যে কয়জন রাজাকার আছে? খুঁজা ভাই করেন তো, ৫০-৬০ জন ভাই করতে পারেন কিনা? আপনাদের এখানে তো শত শত হাজার হাজার ভাই করা যাবে। এবং এমনও ঘটনা আছে মুক্তিযোদ্ধার ফ্যামিলির সাথে রাজাকারের পরিবারের মিল বন্ধন হইয়া বিয়া শাদী হয়েছে এই দেশে। এগুলো আমরা দেখছি তো ভাই, সবই তো দেখা। যাই হোক, এত কথা বলে লাভ নাই, শুধু খুঁজা বাই করতে হবে কারা এই দেশকে চালাইতেছে, কারা চাচ্ছে না গুম খুন হত্যার বিচার হোক, কারা চাচ্ছে না বিচার বিভাগকে স্বাধীন করতে। প্রধানমন্ত্রীকেই কেন সিদ্ধান্ত নিতে হবে? প্রধানমন্ত্রীকেই কেন সিদ্ধান্ত দিতে হবে? কে হবে প্রধান বিচারপতি, কে হবে সেনা প্রধান, কে হবে পুলিশের প্রধান, কে হবে র্যাবের প্রধান? সবকিছুই তো ভাই ভাগাভাগি করে দিছে নতুন বাংলাদেশের জন্য। ওই আগের সিস্টেম, পুরাতন সিস্টেম যদি চালু রাখতে চান, তাহলে আপার দোষ কি? আপারই খালি দোষ, আপার সিস্টেম ভালো, ওই সিস্টেমের মধ্যে ঢুকে যাবেন, শুধু আপাকে বাদ দিবেন। এইটা কি হয়? আওয়ামী লীগ কি মাইনা নিবে? আওয়ামী লীগ যারা করে তারা মাইনা নিবে যে আপনারা ৭১ দখল করে নিয়ে চলে যাবেন একা একা, আর ওরা চায়া দেখবে? না, ওইটা হয় না। রাজনীতির শেষ কথা নাই, মনে রাখেন। এই যে রাস্তায় আন্দোলন হচ্ছে না, দেখেন আপনাদেরকে কিন্তু নির্বাচনের সময় ভোট দিছে, সাপোর্ট দিছে এই আওয়ামী লীগ। এখন রাস্তায় দেখেন কাদেরকে সাপোর্ট দেয়, কারণ ওরাও তো বুঝা ফেলাইছে, হায় আমাদের নেতার নাম মুছা ফেলতে চায়, আমাদের নেত্রীর নাম মুছা ফেলতে চায়, আওয়ামী লীগকে মুছা ফেলতে চায় ৭১ থেকে। বুঝতে পারছেন কিভাবে চারিদিকে শত্রু তৈরি করতেছেন, কিভাবে চারিদিকে আপনার প্রতিদ্বন্দ্বী তৈরি করতেছেন, আপনারা নিজেরাই প্রতিদ্বন্দ্বী তৈরি করতেছেন। আমরা ভোট দিলাম, আমাদের ভোটের অর্ধেক মাইনা নিল, অর্ধেক ফেলা দিল। এটা কোন বিচার? এই অবিচার কেউ মাইনা নিবে না। আওয়ামী লীগের পতনের পিছনে অনেকগুলো কারণ ছিল। এই অনেকগুলো কারণের মধ্যে একটি বড় কারণ ছিল আওয়ামী লীগের সময় মানুষের বাক স্বাধীনতা ছিল না। সরকার বিরোধী কোনো কথা বললেই, সরকারের সমালোচনা করলেই তাকে ধরে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় আটক করে পুলিশের কাছে সুপর্দ করা হতো, হাজতে পাঠানো হতো, জেলে পাঠানো হতো। তারপর অনেকদিন ধরে সেই জেলে পৌঁছতো। এইটার শিকার হয়েছে যারা বিএনপি করতো, যারা জামাত ইসলাম করতো, যারা ছাত্র শিবির করতো, বিভিন্ন দলের মানুষজন। মানে ওই সময় আপনি সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করতে পারবেন না। সমালোচনা করলেই আপনি অ্যারেস্টেড হবেন এবং আপনি সন্ত্রাস বিরোধী মামলায় আটক হয়ে জেলে পৌঁছে পড়বেন। এই সমস্ত কারণ ছাড়াও বহুবিধ কারণের জন্য আজকে দেশে বিপ্লব হয়েছিল, আন্দোলন হয়েছিল, গণঅভ্যুত্থান হয়েছিল, সেই সরকারের পতন হয়েছিল। তারপর আমরা আশা করেছিলাম একটা গণতান্ত্রিক সরকার আসবে, দেশ গঠন করবে এবং দেশকে সুন্দরভাবে চালিয়ে দিয়ে যাবে, মানুষের বাক স্বাধীনতা ফিরত পাবে। হয়েছেও তাই। একটি গণতান্ত্রিক সরকার এসছে, বিএনপি সরকার গঠন করেছে। বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণিত হচ্ছে গণতন্ত্র ফিরে এসছে। যেমনটি ধরেন, উনি প্রথমেই বলেছিলেন, ওনাকে নিয়ে যখন কেউ ব্যঙ্গাত্মক কার্টুন ছাপছিলেন, উনি বলেছিলেন আপনারা এগুলো বেশি করে করুন, এতে করে আমি আমার কাজের বা আমার ভুলের অনুপ্রেরণা পাবো, আমার কাজের অনুপ্রেরণা পাবো। তার মানে উনি বোঝাতে চাইছেন যে আমাকে নিয়ে সমালোচনা করলে কোনো অসুবিধা নেই, সেই সমালোচনা আমার কাজের অগ্রগতি বাড়াবে। এটা একটা বিরাট পজিটিভ লক্ষণ। অনেকেই সমালোচনা করেছেন, অনেকেই সমালোচনা করছেন, তবে সমালোচনার একটা ধারা থাকতে হবে। সেই ব্যাপারে ছোট্ট করে বলতে হয়, আপনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের মূল নায়কদের ব্যাপারে সমালোচনা করতে পারবেন, কিন্তু গালাগালি করতে পারবেন না, তার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করতে পারবেন না, তাকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলতে পারবেন না, সেটা ঠিক আছে। কিন্তু আওয়ামী লীগের সময় এগুলো ব্যতীতও সমালোচনা করলেই অ্যারেস্ট করা হতো। তেমন একটা ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে। আমি জানি না এটা তারেক রহমান সাহেবের দৃষ্টিগোচর হয়েছে কিনা। একটি ছেলে তারেক রহমান সম্পর্কে একটি আপত্তিকর পোস্ট করেছেন। কি আপত্তিকর পোস্ট করেছেন সেটা খবরে নেই, আমরা RTV নিউজে যে খবরটা পেয়েছি সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেফতার। মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও কটূক্তি অভিযোগে শাউল মাহমুদ 35 বছর বয়স নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিতর্কিত একটি পোস্ট দেন শাউল মাহমুদ। বিষয়টি নজরে আসার পর স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুর প্রায় 2টার দিকে জুহসুরগাঁও এম রহমান কমপ্লেক্স এলাকায় শাউলের মালিকানাধীন একটি রেস্তোরাঁয় 20-25 জন নেতাকর্মী জড়ো হন। পরে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় যুবদল কর্মী উজ্জ্বল খান সাংবাদিকদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শাউল অকথ্য ভাষায় পোস্ট করেছেন,
বিষয়টি জানার পর আমরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি। দেশের কোটি মানুষের প্রিয় নেতাকে দিয়ে এমন ধৃষ্টতা মেনে নেওয়া যায় না। তারপর পুলিশ তাকে সন্ত্রাস বিরোধী মামলায় আটক দেখাবার ব্যবস্থা করছেন। এখন প্রশ্ন আসছে, উনি কি পোস্টটা করেছিলেন সেটা কিন্তু উল্লেখ করা উচিত ছিল। উনি যদি তারেক রহমান সাহেবের সমালোচনা করে থাকেন তাহলে এটা ক্ষুরতর অপরাধ বলে আমরা মনে করবো, আমরা এর প্রতিবাদ করবো। আর উনি যদি তারেক রহমান সাহেবের ব্যক্তিগত জীবন নিয়ে তারেক রহমান সাহেবকে অকথ্য ভাষায় কোনো কথা বলে থাকেন তাহলে ওকে, কিন্তু সেটা সন্ত্রাস বিরোধী মামলা হলে সেটা অন্য মামলা, এবং সেটা হবে পুলিশের কাছে যাবে, সেই যুবদলের কর্মী হোক আর যেই হোক, একটা মামলা করে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। কিন্তু এখানে ঘটনাটা ঘটেছে সেই আগের আমলের মবের আমলের মতো, একটা মব সৃষ্টি করা হয়েছে। 20-25 জন গিয়ে তার রেস্টুরেন্টে ঢুকেছে, তাকে আটক করেছে, আটক করে পুলিশে খবর দিয়েছে, পুলিশ তাকে নিয়ে গেছে। তার মানে কি আমরা গণতন্ত্রে ফেরত আসিনি? এমন প্রশ্ন কিন্তু এখন জনগণের দেখা দিচ্ছে। এই নিউজটা একটা অন্যরকম বার্তা দেয়। তার মানে কি এখন এই অবস্থা হয়ে গেছে সে আওয়ামী লীগের মতো যে আপনি কোনো সমালোচনা করতে পারবেন না? আমি বারবারই বলছি সমালোচনা করবার অধিকার দিতে হবে, যেটা তারেক রহমান সাহেব নিজেও বলেছেন। আমার এখন মনে সন্দেহ হচ্ছে এই ঘটনাটা উচ্চ মহলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা তারেক রহমান সাহেব জানে কিনা। কারণ তারেক রহমান সাহেব যেহেতু নিজে একবার বলেছেন আমাকে নিয়ে যত সমালোচনা পাবেন করবেন, আমি তাতে কিছু বলবো না, আমি আরো আমার কাজের অনুপ্রেরণা পাবো। তাহলে এই ছেলেটি কি এমন কথা বলেছিল সেগুলো পরিষ্কার হওয়া দরকার, জনগণ সেটা জানতে চায়। যদি সে সমালোচনা করে অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমরা ধরেই নিতে পারি আমরা কোন জমানায় আছি, আমরা কোন দেশে আছি, আমরা কোন গণতন্ত্রে আছি। আমরা কি তারেক রহমানের পথে চালিত বাংলাদেশে আছি, না তারেক রহমান চলছে এক পথে এবং অন্য কেউ তারেক রহমানকে চালাচ্ছে বা দেশকে চালাচ্ছে? যেমনটি ধরুন বিএনপি একটা বিরাট লম্বা ট্রেন অনেকগুলো বগি দিয়ে চলছে, ইঞ্জিন কারা চালাচ্ছে? যে ইঞ্জিনের ড্রাইভার, যে ইঞ্জিন, যে মূল চালক শক্তি, সেটা কি দেশের কেউ না বিদেশি কেউ, বা অন্য কোনো ইঞ্জিনে সেই বিএনপিকে টেনে নিয়ে যাচ্ছে কিনা? এই প্রশ্নটা কিন্তু এসে যায়। তার কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী এক ধরনের বার্তা জনগণে দিয়ে যাচ্ছেন, তার ক্রিয়া করবে, কিন্তু তার লোকজন, তার যারা অনুসারী, তার যারা দলের কর্মী, নেতা বা মন্ত্রী মহোদয় আছেন, তারা কিন্তু অন্যভাবে চলছেন, অন্যভাবে দেশটাকে চালাচ্ছেন। আমি তেলের কথাই বলি, সরকার থেকে বলা হচ্ছে যে প্রচুর তেল আছে, কিন্তু বাজারের কি অবস্থা সেটা আপনারা দেখছেন, কত লম্বা লম্বা লাইন। কিন্তু এটা নিয়ে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেন, এটা নিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান সাহেব কথা বলেন। মানে যে কথা বলবার সে বলেন না, অন্য মন্ত্রীরা কথা বলেন। এতে করে কি মনে হয় না যে এই ট্রেনটার ইঞ্জিন যে তারেক রহমান, উনি কি টেনে নিয়ে যাচ্ছেন, না অন্য কেউ টেনে নিয়ে যাচ্ছে, যা অন্য কেউ এর পিছনে আছেন? মানে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন আপনারা এইটা করবেন না, ওইটা করবেন না, আমি এটা করি না, আপনাদের এটা করা উচিত না, কিন্তু কেউই কারো কথা শুনছে না। তাহলে কি আমরা ধরেই নিব যে আসলে দেশটা অন্য কারো ইশারায় চলছে? নইলে দেখুন বন্ধুরা, আবার ওই কথায় কথায় জুলাই সনদ গণভোটের কথাটাও এসে যায়। আপনারা সবকিছু জানেন, জুলাই সনদ গণভোট পাস হচ্ছে না। জামাত ইসলাম এখন আন্দোলনে নামবে, এবং অনেকেই বলছেন জামাত ইসলাম যদি আন্দোলনে নামে তাহলে বিএনপিকে সাপোর্ট করবে আওয়ামী লীগ। কিন্তু কেউ এই হিসাবটা মিলাচ্ছে না। যদি আওয়ামী লীগকে বিএনপি ডেকে এনে তাদের সাপোর্ট চায় জামাত এবং এনসিপিকে ধ্বংস করবার জন্য, তাহলে আওয়ামী লীগ কেউ চান্সটা নেবে। আওয়ামী লীগ নিশ্চয়ই একটা দলকে সাপোর্ট করবে না যে দল বাংলাদেশে দ্বিতীয় অবস্থানে আছে। আওয়ামী লীগকে যদি বিএনপি ডেকে নিয়ে আসে তাহলে আওয়ামী লীগ চাইবে সবচেয়ে বড় দল যে সরকারে আছে বিএনপি, তাকেই খেয়ে ফেলতে। এই হিসাব নিশ্চয়ই বিএনপিরও আছে, কাজেই আওয়ামী লীগকে বিএনপি ডাকবে না। আবার অনেকেই বলছেন জামাত ইসলাম এনসিপি মিলে, আওয়ামী লীগ মিলে বিএনপির পিছনে লাগবে। এগুলো অনেকগুলো হিসাবের ব্যাপার আছে। কখনোই আওয়ামী লীগ জামাতের সাথে গাঠবন্ধন করলেও এনসিপির সাথে কখনোই যাবে না, কারণ আওয়ামী লীগ জানে এই এনসিপির এই যুবকদের জন্যই তাদের আজকে এই অবস্থা। আমরা সেই হিসাবে যাচ্ছি না, আমাদের হিসাব শুধু একটাই, আমরা চেয়েছিলাম যে গণতন্ত্র এসছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, জামাত ইসলামের একটা বড় তার ঐক্যজোট নিয়ে একটা বড় বিরোধী দল করেছে, বিরোধী দল এবং বিএনপি মিলে দেশটাকে চালাক, একটা শক্তিশালী বিরোধী দল থাকুক, বিএনপি দেশ চালাক। কিন্তু বিএনপি প্রথমেই যে কাজটা করলো, মানে ক্ষমতা নেওয়ার এই 2 মাসের মধ্যে গণভোটকে স্বীকৃতি দিল না এবং জুলাই সনদ সংস্কার করবে না বলে দিয়েছে। এখানেই বাংলাদেশের মানুষের আপত্তি। এখন আমরা বোধহয় সামনে খুব একটা ভালো দিন দেখছি না বন্ধুরা, কারণ আজকেই আপনারা যখন এটা দেখছেন আমার ভিডিও, ততক্ষণে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে অলরেডি মিছিল শুরু হয়ে গেছে। এটা শুরু মাত্র, এটা একটা ট্রেলার বলতে পারেন সিনেমার, এবং এর আকার বিরাট হবে। এবং এই যে অগ্নিকুণ্ড বাজারে ছেড়ে দিল বিএনপি, সেটার তাপ বিএনপিকে বেশ কষ্ট করে সহ্য করতে হবে। এটার প্রয়োজন ছিল না। বিএনপি কিন্তু একটা সুন্দর সমঝোতা করে সংসদে বসে গণভোট এবং জুলাই সংস্কারটাকে মেনে নিতে পারতো। জুলাই সংস্কার তো তারাই চেয়েছিল। আমি বারবার বলেছি ওনাদের যে 31 দফার সংস্কারের আন্দোলন ছিল এত বছর যাবৎ, সেখানেও কিন্তু এই কথাটি লেখা আছে প্রথম কলমেই, প্রথম দফাতেই, যে সংস্কার পরিষদ গঠন করতে হবে। আমরা এমনিতেই একটা বিরাট
ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি বন্ধুরা। আপনারা জানেন যে ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধের পর তেলের বাজারের যে ঘাটতি আসছে, তেল যেভাবে কমে যাচ্ছে, এই যুদ্ধ যদি এত দীর্ঘায়িত হয় তাহলে আমরা সামনে একটা ভয়াবহ দিন পাবো। আমাদের দেশে তেল থাকবে না, যদি আমাদের দেশে পেট্রোল না থাকে, ডিজেল না থাকে, অকটেন না থাকে, তাহলে আমরা কি করে দেশটাকে চালাবো? আপনার ঘরে বিদ্যুৎ থাকবে না, আপনার ঘরে গ্যাস থাকবে না, আপনি খাবার কোত্থেকে পাবেন? আপনি কোনো পরিবহন পাবেন না, কারণ ডিজেলের সংকটটা আমাদের দেশে সবচেয়ে বেশি। আপনারা জানেন যে অকটেন এবং পেট্রোল যা আছে সেটা দিয়ে চলবে, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম বাহন চলে ডিজেলে, ট্রাক বাস ডিজেলে চলে। পেট্রোল অকটেন দিয়ে তো আর ট্রেন চালানো যাবে না, পেট্রোল অকটেন দিয়ে তো আর শিপ চালানো যাবে না, জাহাজগুলো চালানো যাবে না, পেট্রোল অকটেন দিয়ে যে আমাদের চাষের সময় এই যে বুড়ো মৌসুম আসছে সেখানে পাম্পগুলো চালানো যাবে না। তেল মানে পেট্রোল এবং অকটেন দিয়ে হয়তোবা আমরা আমাদের গাড়ি চালাতে পারবো, কিন্তু আমাদের পরিবহন ব্যবস্থা কে করবে? আমাদের ইলেকট্রিসিটি তো তেলের উপরে চলে না, অকটেনের উপরে চলে না। আপনারা জানেন যে অকটেন এবং পেট্রোল আমাদের দেশে যেটা উৎপাদিত হয় বিভিন্ন গ্যাস ফিল্ড থেকে, সেটা মোটামুটি চলে যায়, কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় ডিজেল এবং গ্যাস। কোনোটাই যখন থাকবে না, একবার ভাবুন, যদি ভাবতে থাকেন তাহলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, আমরা কোন অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছি। জামাত শিবির আলেম ওলামাদের বিরাট বিজয়। হ্যাঁ, ভারতের দালাল সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সিদ্ধান্তকে উপেক্ষা করে বিএনপি সরকার লাইনে আসতে বাধ্য হয়েছে, আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে। এটা একটা সুখবর, আলহামদুলিল্লাহ। দর্শক, সংখ্যাগরিষ্ঠ মুসলিম ডমিনেটেড বাংলাদেশে সংস্কৃতির প্রধান উপাদান ধর্ম, সেই ধর্মের সাথে রিলেটেড সংস্কৃতি মন্ত্রী বানিয়েছে নিতাই রায় চৌধুরী নামের এক হিন্দু। এটা কোনো সাম্প্রদায়িক কথা না। হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে থাকবো এবং সবাই এই বাংলাদেশের নাগরিক। আমি কোনো ভেদাভেদ করতে চাই না, বরং আমার বন্ধু বান্ধব ঘনিষ্ঠজন অনেকে আছেন হিন্দু। নাগরিক হিসেবে তারা সংখ্যালঘু নয়, তারাও যা আমরাও তা। এদেশের নাগরিক হিসেবে তারা আমরা সবাই সমান। কিন্তু কিছু রিয়ালিটি আছে। হিন্দুদের মন্দিরের পুরোহিত যেরকম মুসলমান হতে পারে না, এরকম বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী হিন্দু হতে পারে না। এটা অতীতে হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু ভারত কোটায় ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল নিতাই রায় চৌধুরীকে সংস্কৃতি মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান। এটা তারেক রহমান বানান নাই, তারেক রহমান বানাতে বাধ্য হয়েছে। যেরকম খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমান বানান নাই, বানাতে বাধ্য হয়েছেন। মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে স্পিকার তারেক রহমান বানান নাই, বানাতে বাধ্য হয়েছেন। ব্যারিস্টার কায়সার কামালকে স্পিকার বানানোর কোনো পরিকল্পনা তারেক রহমান ছিলেন না, এটা গায়েবী ওহির ভিত্তিতে এটা করতে বাধ্য হয়েছে। ঠিক তদ্রুপ নিতাই রায় চৌধুরীকে সংস্কৃতি মন্ত্রী বানাতে বাধ্য হয়েছেন তারেক রহমান। তো দর্শক, এই নিতাই রায় চৌধুরীর সিদ্ধান্ত ছিল যে আবার সেই যে মঙ্গল শোভাযাত্রা, যে হিন্দুয়ানি কালচার, ভারতের চাপিয়ে দেওয়া যে কালচার, পয়লা বৈশাখের দিন মুখোশ টুখোশ পরে, টেচার মুখোশ পরে, সেই মঙ্গল শোভাযাত্রা আবার ফিরে আসবে। এবং ইউনূস সরকার ভারতের চাপিয়ে দেওয়া সংস্কৃতির বিরোধিতার অংশ হিসেবে মুসলিমদের ধর্মীয় সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের সংস্কৃতির অরিজিনালিটি এটা রক্ষার অংশ হিসেবে এই কথিত মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা প্রচলন করেছে। সেই আনন্দ শোভাযাত্রা এই নিতাই রায় চৌধুরী বলেছিলেন যে আনন্দ শোভাযাত্রা ওটা বাদ, আমরা আবার মঙ্গল শোভাযাত্রা করবো। এই সিদ্ধান্ত নিয়েছিল সংস্কৃতি মন্ত্রী। কিন্তু সাথে সাথে জামাত শিবির অ্যাক্টিভিস্টরা, আমরা অনেক আলেম ওলামা উদ্বেগ জানিয়েছে এবং এর প্রতিবাদ করেছে। আমি বিক্ষোভ করতে পরামর্শ দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে এই মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে ঠেকাতে হবে, হেফাজত চরমনে উচিত এই শোভাযাত্রা ঠেকিয়ে দেওয়া জামাতের। কিন্তু ঠেকানো লাগবে না। সুখবর হচ্ছে আনন্দ শোভাযাত্রা নামেই বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এর মানে মন্ত্রী নিতাই রায় চৌধুরীর যে ভারতের দালালি, ভারতীয় সংস্কৃতির যে দালালি, ওটাকে উপেক্ষা করেই আমাদের যে দাবি যে না, আনন্দ শোভাযাত্রাই ঠিক রাখতে হবে। আনন্দ শোভাযাত্রা উদযাপন হচ্ছে, নট মঙ্গল শোভাযাত্রা, নট হিন্দুয়ানি ভারতের পশ্চিমবঙ্গের চাপিয়ে দেওয়া কালচার। এটা একটা অর্জন। বিএনপি সরকারের হাজারো দুর্বলতার মধ্যেও, খারাপ দিকের মধ্যেও এটা একটা বিশেষ দিক যে জনগণের সমালোচনায় অনেক ক্ষেত্রেই তারা পিছু হটে এবং জনগণের দাবি মেনে নেয়। ফেসবুকের সমালোচনায় অনেক দাবি তারা মেনে নিয়েছে আমাদের সমালোচনায়, এবং বিএনপি নীতি নির্ধারক অনেকেই আমাদের খোঁজ খবর নেন, আমাদের সমালোচনাকে অ্যাপ্রিসিয়েট করে। এটা ভালো দিক, এটা একটা গণতান্ত্রিক মানসিকতা। আই ডু অ্যাপ্রিসিয়েট ইট। যেমন এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, অশিক্ষিত হলেও চলবে, এই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এমনকি বিএনপির ডেসপিকেবল মাদারবোর্ড বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালামরা এটার পক্ষে সাফাই গিয়েছিলেন যে না, সমস্যা নেই। বুঝাতে চেয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি যারা প্রতিষ্ঠা করছে তারা হবে, তাতে শিক্ষাগত যোগ্যতা থাকুক না থাকুক। এটা ছিল বিএনপির এমপিদের পুনর্বাসনের একটা ধান্দা। বিএনপির এমপিরা যেহেতু একটা বড় অংশ অশিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা নাই, সার্টিফিকেট নেই, তার ফলে তাদের সভাপতি হওয়ার পদ উন্মুক্ত করতে এই সিস্টেম করা হয়েছিল। কিন্তু জনগণের ফেসবুকের প্রতিবাদের ফলেই বিক্ষোভ মিছিল করতে হয়নি। ফেসবুকের প্রতিবাদের ফলে সরকার এই জায়গা থেকে পিছু হটেছে এবং তারা বলেছে না, শিক্ষাগত যোগ্যতা লাগবে তো লাগবে, সামনে আরো বেশি লাগবে। এমনকি পুলিশ হত্যা তদন্ত করবে করে, এই ইনডেমনিটি বাতিল করবে করে, কিন্তু জনগণের যে প্রতিবাদ ফেসবুকে শুরু হয়ে গিয়েছিল, তাতে তারা পুলিশ হত্যা তদন্ত বাদ দিয়ে ইনডেমনিটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরকম আরো অনেক কিছু আছে যেখানে জনগণের সমালোচনা গ্রহণ করেছে বিএনপি সরকার। দর্শক, এরকমই একটা হচ্ছে আনন্দ শোভাযাত্রা নামেই বাংলা নববর্ষ উদযাপন করা হবে। কিন্তু এই দালাল সংস্কৃতি মন্ত্রী আরো বলেছেন, অলরেডি এর বিরুদ্ধে আলেমরা হুঁশিয়ারি দিতে শুরু করেছে। রেজাউল করিম আবরার বা অনেকে সরকারকে সতর্ক করেছেন যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের যে উদ্যোগ, যেটা আলেম ওলামারা এবং ইসলামপন্থী, মানে এদেশে ইসলাম ধ্বংস করার একটা পায়তারা, এই সঙ্গীতের শিক্ষক নিয়োগ এটা আবার ফিরিয়ে আনার কথা বলছে এই সংস্কৃতি মন্ত্রী। এবং সংস্কৃতি মন্ত্রণালয় তারা নাকি নিয়োগ দেবে, আর বেতন দেবে শিক্ষা মন্ত্রণালয়। উদ্ভট। সেই জায়গায়ও আমি আশা করি যে
আলেম ওলামাদের চাপের মুখে বিএনপি সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার সাহস পাবে না, বাংলাদেশে আগুন জ্বলবে। কোনো প্রাইমারি স্কুলের সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না, কোরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে, সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সঙ্গীত চর্চা হবে, এটা আলাদা শিক্ষক নিয়োগ করার কোনো প্রয়োজন নেই। আলাদা শিক্ষক যদি নিয়োগ করতে হয় 1000 কোটি টাকা খরচ করে, তাহলে আগে কোরআনের শিক্ষক নিয়োগ করতে হবে। দিস ইজ বাংলাদেশ। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ 1433 উদযাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রার নামই বহাল থাকছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে গত বছর নয় এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন হচ্ছে না, ফলে এবারও আনন্দ শোভাযাত্রার নামই পয়লা বৈশাখ উদযাপিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত তারেক রহমানের কাছ থেকে ওহির ভিত্তিতে আসা, এর মানে এটা সরকারেরই সিদ্ধান্ত। এর মানে মন্ত্রীর যে ঘোষণা ওটা উপেক্ষিত হলো। মন্ত্রী মাগুরায় তার সেলাস আমসাদের নিয়ে অথবা যশোরে, ভারতের যে বর্ডার আছে একদম সীমান্তে, যেখান থেকে মানুষ বর্ডার ক্রস করে ভারতে যায়, সেখানে তারা এটা করুক, সেই বেনাপোলে করুক, কিন্তু চারুকলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মঙ্গল শোভাযাত্রা করতে দেওয়া হবে না, হচ্ছে না। তারেক রহমান বুঝতে পেরেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এই মঙ্গল শোভাযাত্রা তারা এলাও করবে না। অতএব ভয়ে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলে দিয়েছে যে মন্ত্রী যাই বলুক বাবা, তোমরা আনন্দ শোভাযাত্রা করো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি কিন্তু তারেক রহমান অত্যন্ত ঘনিষ্ঠ লোক। দর্শক, নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তথ্য জানানো হয়। সভায় সভাপতি করেন উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম, মানে বিএনপির একদম গ্রেট লাসপেন্সার। আমি লাসপেন্সার অর্থে বলছি, কারণ বিশ্ববিদ্যালয় ভিসি ভাবে কোন একটা দলের লাগা ধান লাগা স্লোগান দিবেন এবং মির্জা আব্বাসের স্ত্রীর পাশে দাঁড়াতে বলে গর্বিত হবেন, এটা খুবই দৃষ্টিকটু। সবাই জানানো হয় বাংলা নববর্ষ 1433 উপলক্ষে এবার প্রতিবেদন নির্ধারণ করা হচ্ছে নববর্ষের ঐক্যতান গণতন্ত্র পুনরুত্থান। গণতন্ত্র পুনরুত্থান মানে বিএনপিকে এখানে গ্লোরিফাই করা হচ্ছে। তো বিএনপির যে সংস্কৃতি সেখানে মঙ্গল শোভাযাত্রার স্থান পেল না, যে গণতন্ত্র পুনরুত্থান হয়েছে মানে এটা বিএনপির বিজয়, এভাবেই দেখা হচ্ছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন, আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।